গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের দূরে কোথাও পর্বতী। গিয়ে দেখি দিব্যি সুস্থ মানুষ বাগানে ফুল গাছ লাগাচ্ছেন। আমার সঙ্গে এমনভাবে কথা বলতে লাগলেন যেন আমাকে চেনেন না। এই প্রথম দেখলে টগর ফুল গাছে হাত দিয়েছিল বলে ধমক দিলেন, বিশ্রী গলায় ধমক। উনি বুড়ো মানুষ, তুমি নিজেও জানো তার মাথা পুরোপুরি ঠিক না। তাছাড়া যা ঘটেছে আমাকে বাদ দিয়েই ঘটেছে। মিলি প্রচুর মিথ্যে কথা বল। তুমি তো মিলির স্বভাবও জানো, জানো না? না, আমি তোমাদের কারুর স্বভাবই জানি না। তোমার নিজের স্বভাব বুঝতে আমার 6 বছর লেগেছে। বুঝতে পারলে কিছু? হ্যাঁ, তোমারটা বুঝেছি। ভালো, বুঝতে পারাই উচিত। তুমি বুদ্ধিমান মেয়ে। ওসমান সাহেব উঠে দাঁড়ালেন। আজ যাই। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, খুব তাড়া মনে হয়। কোথায় যাচ্ছ? মনিকার কাছে? হ্যাঁ, ওর কাছে যাব একবার। সাহিত্য নিয়ে আলোচনা হবে। আজকের বিষয়বস্তু কি? সতীনাথ ভাদুরী না মানিক বাদু? তিনি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, আজ তুমি নানা কারণে উত্তেজিত, কাজে বেশিক্ষণ থাকতে চায় না। মনিকা কখনো উত্তেজিত হয় না, তাই না? হবে না কেন? সেও হয়। আমরা সবাই নানা কারণে উত্তেজিত। ওসমান সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন রানু তার সঙ্গে সিঁড়ি পর্যন্ত এসেছি। তিনি শান্ত স্বরে বললেন, টগরকে ডাক্তারের কাছে নিয়ে যাও। রানু তার জবাব দিল না। টগরের ঘুম ভাঙল 6টার দিকে। ভালো মানুষের মতো কাপে করে মালটোভা খেলে তার কিছুক্ষণ পরেই বমি করে ভাসিয়ে দিল। অপলা বলল, খারাপ লাগছে নাকি টগর? না। চল, আমরা ডাক্তারের কাছে যাবে। আয়, শার্টটা বদলে দেই। তার আগে চল মুখ ধুইয়ে দে। টগর বাধ্য ছেলের মতো অবলার সঙ্গে চলে গেল। বাথরুমে ঢুকেই গলার স্বর নিচু করে বলল, আজ কি বুধবার খোলামণি? হ্যাঁ, কেন? টগর আর কোনো কথা না বলে হঠাৎ ব্যস্ত হয়ে আয়নায় তার দাঁত দেখতে লাগলে। উপরের পাটির একটা দাঁত নেই, কেমন অচেনা দেখাচ্ছে তাকে। অপলা বলল, দাঁত তোলার সময় ব্যথা লেগেছিল? টগর তার জবাব না দিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করল, আজ কি বার খালামণি? বুধবার? মনিকার ওখানে যাবার কোনো ইচ্ছে ওসমান সাহেবের ছিল না, তবু ওদিকেই রওনা হলে। ঘরে ফিরে কিছু করবার নেই, ফিরতে ইচ্ছেও করছে না। মনিকাদের বাড়ির সামনে নবীর লাল গাড়ি দাঁড়িয়ে আছে। কোথায় যেন পড়েছিলেন, অন্ধকারে বস্তুর কোনো রং থাকে না, সব হয়ে যায় ধূসর বর্ণ। কিন্তু তিনি অন্ধকারেও গাড়ির লাল রং দেখতে পেলে, কিংবা হয়তো এই গাঢ় লাল রং তার স্মৃতিতে ছিল। এখন যা দেখছেন তার কিছুটা আসছে স্মৃতি থেকে, কিছুটা সত্যি সত্যি দেখছে। গাড়ি গেটের বাইরে কেন? ওসমান সাহেব এক ধরনের অস্বস্তি বোধ করতে লাগলেন। চিত্রটি ঠিক মিলছে না। ভাবি তার গাড়ি গেটের বাইরে রেখে মনিকার সঙ্গে দেখা করতে আসবে না, এই জিনিসটি ওর চরিত্রে নেই। বুড়ো দারোয়ান উঠে দাঁড়িয়ে বিনত ভঙ্গিতে সালাম করল। ওসমান সাহেব বললেন, রহমত, ভালো আছো? রহমতের মাথা অনেকখানি নিচু হয়ে গেল। মেম সাহেব আছেন? জি আচ্ছা। তোমার শরীর এখন সেরেছে তো? জি স্যার। ব্যথা হয় না আর? আগের মতো হয় না। রহমান তার সঙ্গে হেঁটে হেঁটে বাড়ির সিঁড়ি পর্যন্ত এলো। এই লোকটিও তাকে খুবই পছন্দ করে। কেন করে কে জানে। ওসমান সাহেব এসব ছোটখাটো ব্যাপার লক্ষ্য করে, আজও লক্ষ্য করে। রহমত এগিয়ে এসে অসহিষ্ণুভাবে পরপর 3বার কলিং বেল টিকল। তিনি ভালো করেই জানেন ফেরার সময়ও সে হেঁটে হেঁটে তার সঙ্গে বড় রাস্তা পর্যন্ত যাবে, কথাবার্তা বিশেষ কিছু বলবে না।
মানুষের ভালোবাসা কখনো নিঃস্বার্থ নয়। রহমতের ভালোবাসা কি নিঃস্বার্থ? তিনি কখনো এ ব্যাপারটি নিয়ে গভীরভাবে ভাবেননি। ভাবতে হবে। মনিকা দরজা খুলে ছোট করে হাসল, যেন সে তার জন্য অপেক্ষা করছিল। মনিকার গায়ে মনিকার গায়ে হালকা নীল রঙের সুতির শাড়ি, গলায় লাল একটা মাফলার। আবার ঠান্ডা লেগেছে বোধহয়। মনিকার ঘন ঘন ঠান্ডা লাগে। ভালো আছো মনিকা? ভালোই ছিলাম, ঘণ্টাখানেক আগে থেকে আর ভালো নেই। নবী এসেছে, বড্ড পাগলামি করছে। তিনি কিছুই বললেন না। মনিকা বলল, আজ আমি ওকে স্ট্রেইট বলেছি আমার বাড়িতে আর আসবে না। সে তো আগেও বলেছ। আজ যেভাবে বলেছি সেভাবে আগে কখনো বলিনি। আজ সত্যি সত্যি বিরক্ত হয়েছি। ওসমান সাহেব বসার ঘরে কাউকে দেখলেন না। একবার ভাবলেন জিজ্ঞাসা করবেন নবী কোথায়, তাও করলেন না। মনিকা গম্ভীর গলায় বলল, তুমি খানিকক্ষণ একা একা বসো, আমি চুল বেঁধে আসি। তিনি প্রায় 2 মাস করেলে। মনিকা একবারও জিজ্ঞাসা করল না এতদিন আসা হয়নি কেন। মনিকার কিছু বিচিত্র ব্যাপার আছে। এ বসার ঘরটিতে ওসমান সাহেব ঠিক সহজ বোধ করেন না। সবকিছুই বড় বেশি গোছানো। কার্পেটের রং টকটকে লাল। এই রং রক্তের কথা মনে করিয়ে দেয়। রক্তের পর পা রাখতে তার ভালো লাগে না। ওসমান সাহেব সিগারেট ধরাবার কিছুক্ষণের মধ্যেই কাজের মেয়েটি ট্রেতে পরে 1 গ্লাস পানি রেখে গেল। রূপোর গ্লাস, খুবই ঠান্ডা পানি। গ্লাসের চারদিকে বিন্দু বিন্দু পানি জমেছে, যা দেখা মাত্র তৃষ্ণা পায়। ওসমান সাহেব তৃষ্ণার্তের মতো পানি খেলেন। কাজের মেয়েটি বলল, আরে গ্লাস পানি আনি। না, আর লাগবে না। সানমু? না, জানতে হবে না। ওসমান সাহেব লক্ষ্য করলেন মেয়েটি হাসি চাপতে চেষ্টা করছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মেয়েটার মুখে হাসি দেখতে দেখতে মিলিয়ে গেল। শঙ্কার ছাপ পড়ল। সে গ্লাস নিয়ে দ্রুত সরে পড়ল। প্রথম যেদিন এ বাড়িতে এসেছিলেন সেদিন ওসমান সাহেব সোফায় বসে পানি খেতে চেয়েছিলেন। দ্বিতীয়বারে তাই। এরপর আর চাইতে হয় না, পানি আসে। তিনি ঘড়ি দেখলেন 9:30। আর মনে হচ্ছিল অনেক রাত। এটা একটা অদ্ভুত ব্যাপার। কোনো বাড়িতে পা দেওয়া মাত্র মনে হয় ঘড়ির কাঁটা অনেক দূরে এগিয়ে গেছে। মনিকা আসতে খুব দেরি করছে। তিনি বসে আছেন একা একা। এটা নতুন কোনো অভিজ্ঞতা নয়। মনিকার ব্যবহারে কোথায় যেন একটা অবহেলার ভাব আছে। প্রথম যখন এ বাড়িতে এলেন সেদিনই ব্যাপারটা চোখে পড়েছিল। যদিও সেদিন মনিকা এগিয়ে এসে সবাইকে হতচকিত করে পা ছুঁয়ে সালাম করল। নবী ছিল সঙ্গে। সে অবাক হয়ে বলল, এ কি কাণ্ড! সে কি রবি ঠাকুর নাকি? আমরা জানি একমাত্র রবি ঠাকুরকে লোকজন পা ছুঁয়ে প্রণাম করত। মনিকা বলেছিল, আমি স্কুলে পড়ার সময় ভেবে রেখেছিলাম যদি কোনোদিন তার সঙ্গে দেখা হয় আমি সালাম করব। ওসমান সাহেব অত্যন্ত বিব্রত বোধ করতে লাগলেন। মনিকা সহজ স্বরে বলল, ক্লাস 10-এ যখন পড়ি তখন ঠিক করলাম উনি যদি অবিবাহিত হয় তাহলে তাকে গিয়ে বলবো আমাকে বিয়ে করো। নবী ঘর ফাটিয়ে হাসতে লাগল। ওসমান সাহেবের মনে হলো হাসি স্বতঃস্ফূর্ত নয়, কষ্ট করে হাসা। নবীকে তিনি কখনো এভাবে হাসতে দেখেননি। সে রাতে মনিকার সঙ্গে গল্প উপন্যাস নিয়ে কোনো আলাপ হয়নি। মনিকার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তার সমস্ত উৎসাহ নিয়ে গেছে। সে পাকা আমের আচার বানানোর কি একটা পদ্ধতি নিয়ে গল্প শুরু করল এবং একসময় উঠে দাঁড়িয়ে বলল, আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, কিছু মনে করবেন না, আমি কিছুক্ষণ শুয়ে থাকবি। ওসমান সাহেব অপমানিত বোধ করেছিলেন। তা সত্ত্বেও আবার একদিন এলেন নবীর সঙ্গে। কেন বারবার আসে? ওসমান সাহেব দ্বিতীয় সিগারেটটা ধরাবার অনেকক্ষণ পর মনিকা এল। অনেকক্ষণ বসিয়ে রাখলাম। কাজের মেয়েটি চুল টেনে দিচ্ছিল, আরাম লাগছিল খুব। তোমায় পানি দিয়ে গেছে? হ্যাঁ। আরও লাগবে?
না, লাগবে না। নবী কোথায়? গেস্ট রুমে ঘুমোচ্ছে, বমি টমি করে বিশ্রী কাণ্ড। যে জিনিস সহ্য হয় না সে জিনিস কেন খায়? মনিকা বিরক্তিতে ভ্রু কোঁচকাল। ওসমান সাহেব বললেন, তোমার হাজবেন্ডের কোনো খোঁজ পেয়েছ? না। তিনি আছেন কেমন? আগের মতোই আছে। ল্যাং টলারেন্স, ইসিজি সব হয়েছে, শরীরে কোনো অসুখ নেই। ডাক্তার বলেছে সবাইকে সিমেটিক, মনের রোগ, কিন্তু সে সেটা বিশ্বাস করছে না, আরো বড় ডাক্তার দেখাতে চায়। তাই নাকি? হ্যাঁ, মানসিক রোগীদের এই প্রবলেম। তা কিছুতেই স্বীকার করতে চায় না রোগটা মনে নয়, শরীরে। তুমি চা খাবে? না। খাও এক কাপ। ছিল মিষ্টি, খুব চমৎকার ফ্লেভার। তিনি হ্যাঁ না কিছুই বললেন না। মনিকা কাজের মেয়েটিকে চায়ের কথা বলে তার সামনে এসে বসল। তার বসে থাকার ভঙ্গিতে কোনো আড়স্ততা নেই, সে কোনো কথা বলছে না। কথা না বলে কোনো মেয়ে চুপচাপ বসে থাকলে সমস্ত পরিবেশ আড়স্ত হয়ে যায়, কিন্তু মনিকার বেলায় হয় না। কাজের মেয়েটি বলল, ওনার ঘুম ভাঙছে, আপনারে ডাকে। মনিকা কঠিন স্বরে বলল, তাকে এ ঘরে আসতে বলো। বলো তার বন্ধু এসেছে, ওসমান সাহেব। নবী প্রায় 6 ফুট লম্বা, গায়ের রং শ্যামলা, মেইলি ধরনের মুখ। চেহারায় কাঠিন্য আনবার জন্য সে নানান সময় নানান কায়দা কানুন করেছে। একবার জুলফি রেখেছে, একবার গোফ রেখেছে, কিছুদিন ফ্রেঞ্চ কাট দাড়িও ছিল। লাভ হয়নি। কোন এক বিচিত্র কারণে তার চেহারা থেকে ছেলে মানুষই দূর হয়নি। যৌবনের দুর্দান্ত কিছু কবিতা লিখেছিল। হঠাৎ এক রাতে ঠিক করল, কবিতা মেয়েদের ভাষা, কবিতায় কাঠিন্য নেই, প্রতীক উপমা এসব ছেলে মানুষই ব্যাপার। কাজেই সে চলে এলো গদ্যে, লিখল দুপুর নামের উপমা ও প্রতীক বিবর্জিত উপন্যাস। প্রচুর লেখালেখি হলো দুপুর নিয়ে। সমালোচকদের কেউ কেউ উল্লেসিত হলেন, কেউ কেউ ব্যস্ত হয়ে পড়লেন কেন বিদেশি উপন্যাসিকের ছাপ পড়েছে সেটা বের করবার জন্য। কবি খ্যাতি তেমন না জুটলেও কথাশিল্পীর স্বীকৃতি পাওয়া যায়। পুরোপুরি সাহিত্যে নিবেদিত না হলে কিছু লেখা যাবে না, এই ভেবে নবী চাকরি ছেড়ে দিল। পরবর্তী 3 বছর একটি লাইনও লিখল না। ইদানিং সে বলছে নাটক হচ্ছে সাহিত্যের সবচেয়ে পরিশীলিত রূপ। যে কোনো এক শুভ দিনে নাটক লেখা শুরু হবে, এই ধরনের কথা শোনা যাচ্ছে গত 6 মাস ধরে। এখনো কিছু লেখা হয়নি, শুভ দিন এখনো আসে। নবী ঘরে ঢুকল অপ্রসন্ন মুখে। মনিকার আজকের ব্যবহারে সে খুবই বিরক্ত হয়েছে। মনিকা বলেছিল, তুমি হুট করে ভিতরে ঘরে ঢুকবে না, এটা ভালো দেখায় না। এ কেমন কথা? মনিকা তার ফুফাতো বোন, এবারেতে সে আসছে ছেলেবেলা থেকে। মনিকার স্বামী তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। নবী অবাক হয়ে বলল, তুমি চাও না এই বাড়িতে আমি আসি? আসতে ইচ্ছে হলে আসবে, তবে হুট করে সবার ঘরে ঢুকবে না এবং মাতাল অবস্থায় আসবে না। নবী অবাক হয়ে বলল, মাতাল বলছো কাকে? মাতাল কাকে বলে জানো? মনিকা ঠান্ডা গলায় বলল, মাতালের ডেফিনেশন নিয়ে তোমার সঙ্গে তর্ক করতে চাই না, তবে মাতাল আমার চেয়ে ভালো কেউ চেনে না। তোমার চাউনি দেখেই বুঝতে পারছি তুমি এক্ষুনি বমি করবে। বমি করব? হ্যাঁ। তোমার ধারণা আমি বমি করব? একমাত্র মাতাল রায় প্রতিটি কথা দুবার করে বলে। তুমি দয়া করে বাথরুমে যাও। আমি আরো 10 পেগ খেতে পারি, তা জানো? খেতে পারলে তো ভালোই। মনিকা তীক্ষ্ণ কণ্ঠে হেসে উঠল এবং আশ্চর্য নবীকে কিছুক্ষণের মধ্যেই সত্যি সত্যি বাথরুমে ছুটে যেতে হলো। মনিকা মাতাল চেনে। ওসমান সাহেব নবীর দিকে তাকালেন। নবী সে চাউনি সম্পূর্ণ অপেক্ষা করে মনিকে বলল, খিদে লেগেছে, কিছু খাবে? কিছুক্ষণের মধ্যেই টেবিলে ডিনার দেওয়া হবে। এখন একটু ভালো লাগছে।
নবী তার জবাব না দিয়ে ওসমান সাহেবের পাশে গম্ভীর মুখে বসল। ওসমান সাহেব বললেন, কেমন আছে? ভালো। নাটকের কাজ কেমন এগুচ্ছে? ধরিনি এখনো। আমি তো আপনার মতো না, 1 সপ্তাহে 2টো উপন্যাস নামিয়ে দিব। আমি কম লিখব, কিন্তু যা লিখব ভালোই। মনিকা হালকা গলায় বলল, তোমার ধারণা উনি ভালো লিখছেন না? পাঠযোগ্য লেখা মানেই ভালো লেখা। ডিটেকটিভ উপন্যাসও তরতর করে পড়া যায়। এটা তুমি বলছো ঈর্ষা থেকে। ঈর্ষা? কিসের ঈর্ষা? আমি ঈর্ষা করি মানিকবাবুকে। ওসমান সাহেবকে ঈর্ষা করবো কেন? তাছাড়া ঈর্ষা একটা মেয়েলি ব্যাপার। পুরুষ মানুষদের ঈর্ষা থাকে না। ওসমান সাহেব ঘড়ি দেখে বললেন, আমি আজ উঠি। নবীর মুখ গম্ভীর। মনিকা খানিকটা অপ্রস্তুত বোধ করছে। সে কিছু বলল না। নবী বলল, আমিও উঠব। মনিকা বলল, খিদে লেগেছে বলেছিলে, এখন খিদে নেই। ভাত খেয়ে বিশ্রাম নাও। ড্রাইভার তোমাকে পৌঁছে দিবে। তুমি নিজে ড্রাইভ করে যেতে পারবে না। আমি ঠিকই পাতে। তুমি সব ব্যাপারে আমাকে আন্ডার এস্টিমেট কর। সব ব্যাপারে করি না, কিছু কিছু ব্যাপারে করি। নবীর মুখ আরো গম্ভীর। সে ওসমান সাহেবের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমার উপর যদি ভরসা থাকে তাহলে আমি আপনাকে লিফট দিতে পারি। মাতালের গাড়িতে চড়বেন? ওসমান সাহেব হাসলেন। তিনি রাজি আছেন। নেশাগ্রস্ত ড্রাইভারদের প্রবণতা হচ্ছে স্পিড বাড়ানো, সবাইকে দেখানো যে সে ঠিক আছে। গাড়ি চালানোর কোনো অসুবিধা নেই, কিন্তু নবীর গাড়ি চলছে খুব ধীরে ধীরে। সে বড় রাস্তায় না ওঠা পর্যন্ত কোনো কথা বলল না। তাকে দেখে মনে হলো সে খুবই চিন্তিত। ওসমান সাহেব আছেন চুপচাপ। একবার শুধু বললেন, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দরকার নেই, রাস্তার মোড়ে নামিয়ে দিলেই চলে। নবী তার জবাব না দিয়ে হঠাৎ গাড়ির স্পিড খানিকটা বাড়িয়ে দিলেন। নবীকে তিনি অপছন্দ করেন, এই প্রশ্নটি অনেকবার নিজেকে করেছেন। কখনো ঠিক জবাব পাননি, আজও পেলেন না। ওসমান সাহেব দুপুর উপন্যাসটি পড়েছেন। এটি একটি প্রথম শ্রেণীর রচনা। এক মসজিদের পেশ ইমাম জনাব আলী এক দুপুরে ঠিক করল একটা খুন করবে। সে সিন্দুকের ভেতর থেকে বুড়ো কুরবানির প্রকাণ্ড ছুরিটি বের করে ধার দিকে বসল। কাকে সে খুন করবে উপন্যাসের কোথাও তা বলা হয়। নানান চরিত্রকে পরিচয় করে দেওয়া হলো একে একে, এবং মনে হলো এদের সবাইকে খুন করা যেতে পারে। যে লোক এমন একটা জটিল বিষয়কে এত চমৎকার ভঙ্গিতে উপস্থিত করতে পারে তাকে পছন্দ করতেই হয়। ওসমান সাহেব হঠাৎ করে বললেন, নবী সাহেব, আপনি কি আবার কোনো লেখা পড়েছেন? সেন্টিমেন্টাল লেখা আমি পড়ি না। আপনার একটা লেখা পড়তে চেষ্টা হয়েছিলাম। মেয়েলি জিনিসে এমন ঠাসা যে গা ঘিনঘিন করে। মেয়েদের গায়ের গন্ধ পাওয়া যায়। মেয়েদের গায়ের গন্ধ কি খুব খারাপ? না খারাপ না ভালো, কিন্তু উপন্যাসে উঠে এলেই খারাপ। আধুনিককালের সাহিত্যে সেন্টিমেন্টের কোনো ব্যবহার থাকা উচিত না। একালের লেখা হবে জার্নালিস্টিক। ওসমান সাহেব তর্কে গেলেন না। নবী বলল, আপনি রাগ করলেন নাকি? না, আমি যা বললাম তা কি স্বীকার করেন? পুরোপুরি না করলেও কিছু করি। আপনার জীবদ্দশাতেই যখন আপনার লেখা কেউ পড়তে চাইবে না, তখন পুরোপুরি স্বীকার করবেন। নবী গাড়ি বাড়ির সামনে এনে রাখল। ওসমান সাহেব বললেন, নামবেন? খিদের কথা বলেছিলেন, আমার সঙ্গে খেতে পারে। নবী থেমে বলল, আমি আপনার এখানে খাবো না। আমি এখন আবার মনিকার ওখানে যাব। তাই নাকি? হ্যাঁ, আমি বের হয়ে এসেছি আপনাকে বের করে আনার জন্য।
ওসমান সাহেব তাকিয়ে রইলেন। নবী বলল, ওকে আজ আমি একটা কথা বলি। সুস্থ অবস্থায় কথাটা বলার চেষ্টা করেছি, পারে। সেজন্য 5 ফেক হুইস্কি খেয়ে গিয়েছিলাম। বুঝতে পারছেন? পারছি। জানতে চান? না, আমি জানতে চাই না। জানতে না চাইলেও আমি আপনাকে শোনাতে চাই। লিসেন কেয়ারফুলি। আমি মনিকাকে বিয়ে করতে চাই। এই কথাটি আজ তাকে বলবো। তার হাজবেন্ড থাকুক না থাকুক তাতে কিছু যায় আসে না। বুঝতে পারছেন? বুঝতে চেষ্টা করছি। আপনার ধারণা মদের ঝোঁকে এসব বলছি? বলতেও পারেন, অনেকে বলে। এ নিয়ে আমি ভাবছি না। নবী ফিসফিস করে বলল, আমি 60 মাইল স্পিডে গাড়ি চালিয়ে যাব এবং মরব না। এতেই প্রমাণ হবে আমি মাতাল না। কি বল? সে এসকেলেটরে চাপ দিল, গাড়ি লাফিয়ে উঠল। মিলি চুপি চুপি তার স্টিলের আলমারি খুলল। তার ভাবভঙ্গি অনেকটা চোরের মতো। দরজা ভেজিয়ে দিয়েছে, সব কথা পর্দা টেনেছে। এমনভাবে আলমারির সামনে আছে যাতে চট করে আড়াল করা যায়। তবু তার হাত কাঁপছে। সে ঘন ঘন তাকাচ্ছে ভেজানো দরজার দিকে। মিলি ভয়ে ভয়ে তার টিনের কৌটা খুলল। ঘুমের ওষুধগুলি সে গুনবে। মাঝে মাঝে সে গুনে দেখে কটা হলো। আগের বার ছিল 33টি। এরপরও 6টি কিনেছে। তার মানে 39টি হওয়া উচিত, কিন্তু 41টি হচ্ছে। সে আবার গুনতে শুরু করল। ঠিক তখনই ঢুকল মতিউর রহমান। বিদ্যুৎ গতিতে আলমিরা বন্ধ করে মিলি হাসল, ফ্যাকাশে হাসি। তার মুখও শূন্য। মতিউর রহমান কিছু লক্ষ্য করলেন না। ঘরে একটা ইজি চেয়ার ছিল, সে সেখানে বসে সিগারেট ধরানো। ঠান্ডা গলায় বলল, ফ্যানটা বাড়িয়ে দাও তো মিলি। মিলি ফ্যান বাড়িয়ে। খাওয়া দাওয়া হয়েছে? মিলি মাথা নাড়ল। সে খেয়েছে। এ বাড়িতে অনেক মানুষজন, 2-3 বারে খাওয়া দাওয়া হয়। সে বাচ্চাদের সঙ্গে প্রথমবারে খেয়ে নেয়। তার শাশুড়ি পছন্দ করেন না। ননদরা হাসাহাসি করে, কিন্তু সে না খেয়ে পারে না। সন্ধ্যা মিলাতেই তার ভাতের খিদে পেয়ে যায়। শুয়ে পড়া যাক তাহলে, কি বলো? মিলি কিছু বলল না। তার স্বামীর দিকে তাকিয়ে রইল। মতিউর অন্যরকমভাবে তার দিকে তাকাচ্ছে, যার অর্থ পরিষ্কার, সে ঘুমোতেও এসেছে সকাল সকাল। সে এখন বেশ কিছুক্ষণ হালকা গলায় কথাবার্তা বলবে। মিলি কিছু বলার থাকলে শুনবে। মিলি বলল, ভাইয়া ছেলেটার নাকি জ্বর। হুম, তাই নাকি? বেশ জ্বর। জ্বর হচ্ছে চারদিক। বর্ষার শুরুতে হয় এসব। ডাক্তার দেখাচ্ছে? দেখাচ্ছে, হয়তো হাসপাতালে ভর্তি করতে হবে। তাহলে অবশ্য ভালোই হয়। ভালো কেন হয়? ছেলের অসুখের কারণে বাবা মা কাছে আসবে, সমস্যা মিটে যাবে। মতিউর কিছু না বলে আরেকটি সিগারেট ধরালে। মিলি টেনে টেনে বলে, বাচ্চাদের অসুখ বিসুখে বাবা মা মাথা ঠিক রাখতে পারে না, তাই না? জানি না, ওরে তো লিগ্যাল সেপারেশন হয়ে গেছে। হয়নি? হুম, তাতে কি? মতিউর বলল, বাতিটা নিভিয়ে বাতিটা জ্বেলে দাও। মিলি অস্পষ্টভাবে একটা নিঃশ্বাস ফেলল। কড়া আলো নিভিয়ে নীল আলো জ্বালালো। দরজা বন্ধ করল। মিলি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। মতিউর আরেকটি সিগারেট ধরিয়েছে। তা শেষ না হওয়া পর্যন্ত তার করণীয় কিছু নেই। বাবু কি জেগে উঠল নাকি? মিলি কয়েক মুহূর্ত উৎকীর্ণ হয়ে রইল। না, বাবুর কান্না না। অবশ্য সে কাঁদলেও মিলির কিছু করার নেই। তার শাশুড়ি বাবুর দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। মিলির নাকি শিশু পালনের ক্ষমতা নেই। কবে নাকি বাবু কেঁদে কেঁদে সারা হয়েছে, তার ঘুম ভাঙল। হবে হয়তো। মাঝে মাঝে তার খুব ঘুম পায়। এখন অবশ্য রাতগুলি জেগেই কাটে সারাক্ষণ। মনে হয় এই বুঝি বাবু কাঁদছে।
এই বুঝি বিছানা থেকে গড়িয়ে পড়ল। মেলে, হুম, পানিটাও তো এক গ্লাস। সে এগিয়ে যায় পানির গ্লাস আনতে। মতিউর রহমান সিগারেট ফেলে উঠে দাঁড়ায়। ফয়সাল সাহেব ডেন্টিস্টের কাছে গিয়েছিলেন। তার মনে হয়েছে উপরের পার্টির একটা দাঁত তুলে ফেলতে হবে। মাঝে মাঝেই ব্যথা হচ্ছে। অসহ্য ব্যথা নয়, চিনচিনে ব্যথা। ঠান্ডা পানি খেতে পারেন না। মাঝে মাঝে দাঁত শিরশির করে। অল্পবয়স্ক ডেন্টিস্ট তাকে অবাক করলে। সে গম্ভীর হয়ে বলল, আপনার দাঁত তো ঠিক আছে, শুধু শুধু তুলতে চান কেন? চমৎকার দাঁত। হেসে খেলে আরও 10 বছর যাবে। এনামেল নষ্ট হয়েছে, সেই জন্যই ঠান্ডা পানি খেতে পারেন না। এটা কিছুই না। ফয়সাল সাহেব হৃষ্টচিত্তে বাড়ি ফিরিয়া। রিক্সা নিলেন না। 1.5 মাইল রাস্তা হাঁটলেন। এ বয়সে হাঁটা ভালো, ব্লাড সার্কুলেশন ভালো হয়, আর ঠিক থাকে। ভাদ্র মাসের কড়া রোদে তার খানিক কষ্ট হলো, কিন্তু মনে আনন্দে। আনন্দ থাকলে কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না। তার ধারণা হলো তিনি দীর্ঘদিন বাঁচবে। আরও 10 বছর তো বটে। 10 বছর খুব কম সময় না, দীর্ঘ সময়। তার খুব বেঁচে থাকতে ইচ্ছে করে। মৃত্যুর মতো একটা ভয়াবহ ব্যাপারকে যত ঠেকিয়ে রাখা যায় তত ভালো। কাবুল মিয়া ফয়সাল সাহেবকে দেখেই ছুটে গিয়ে গেট খুলে দিল। কাবুল মিয়া ফয়সাল সাহেবের বই গাড়ির ড্রাইভার। এই গাড়ি গত 2 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ফয়সাল সাহেব সারাচ্ছেন না। অবশ্য কাবুল মিয়ার চাকরি ঠিকই আছে। খাওয়া দাওয়া এবং বেতন ঠিকমতো পাচ্ছে। আর বর্তমান চাকরি হচ্ছে বারান্দায় পা ছড়িয়ে ঘুমানো এবং হঠাৎ কোনো দিন ছুটে গিয়ে গেট খুলে দাও। অবশ্যই বিশেষ কাজটি সে শুধু ফয়সাল সাহেবের জন্য করে। তার নিজের পদমর্যাদা সম্পর্কে সে অত্যন্ত সচেতন। ফয়সাল সাহেব হাসি মুখে বললে, কি খবর কাবুল মিয়া? কাবুল মিয়ার বিস্ময়ের সীমা রইল না। বড় সাহেব এই সুরে কখনো কথা বলেন না। ভালো তো কাবুল মিয়া? জি জি স্যার। তোমার গাড়িটা তো ঠিকঠাক করতে হয়। কাবুল মিয়া হাত পা চুলাতে লাগল। বাগানের এই অবস্থা কেন? কাবুল মিয়া কি বলবে ভেবে পেল না। মালিকে ফয়সাল সাহেব নিজেই গত মাসে বিদায় করেছে। এমনিতেই বাগানের অবস্থা কাহিল ছিল। মালি চলে যাওয়ার পর মরুভূমি হয়ে গেছে। বাগান সাজাতে হবে বুঝলে কাবুল মিয়া। সে দেশে যাচ্ছে, ফ্লাওয়ার বেড তৈরি করতে হবে। ঝামেলা আছে না? যে যে স্যার, আচ্ছা। তিনি উৎফুল্ল মনে দোতলায় উঠে শিশুদের গলায় ডাকলে, বিথি, বিথি। বাড়ির সবাই ফয়সাল সাহেবের এই পরিবর্তন লক্ষ্য করে না। এ বাড়িতে অনেক লোকজন, বেশিরভাগই আশ্রিত। আশ্রিত লোকজন গৃহকর্তার মেজাজের দিকে তীক্ষ্ণ নজর রাখে। তাদের মেজাজও গৃহকর্তার মেজাজের সঙ্গে ওঠানামা করে। কাজেই এ বাড়ির সবার মনে সুবাতাস বই। যদিও সবাই জানে এ সুবাতাস ক্ষণস্থায়ী। ফয়সাল সাহেবের মেজাজ খুব বেশি সময় ঠিক থাকে না। কে জানে, হয়তো আজ সন্ধ্যার মধ্যেই তিনি উল্টে যাবেন। কিন্তু তিনি উল্টালেন না। সন্ধ্যাবেলায় তাকে দেখা গেল বিট্টুর সঙ্গে। ইজি চেয়ারে কাত হয়ে শুয়ে আছে। বেশি কিছু বলছে না, তিনি একাই কথা বলছেন। বুঝবে বিথি, ব্রিটিশ আমলে 1946 কিংবা 35-এ স্ট্রেঞ্জ ঝামেলা হয়। 2 ভদ্রলোক একই সময়ে এক ছেলের পিতৃত্ব দাবি করে মামলা করে। এদের একজনের নাম রমেশ হালদার। আমি ছিলাম এই রমেশ হালদারের লয়ার। মামলায় আমরা জিতে যাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে রমেশ হালদার ওই ছেলের বাবা ছিল না বলে আমার ধারণা। বলেন কি? এই যুগে অবশ্য পিতৃত্ব স্ট্যাবলিশ করা খুব সোজা। ডিএনএ টেস্ট করলেই হয়। তখন তো এসব ছিল না। বুঝলে বিথি, মামলাটা ছিল দারুণ ইন্টারেস্টিং। এসব লিখে ফেলেন না কেন? কথাটা তো খারাপ বলনি, লেখা যায়। ফয়সাল সাহেব সোজা হয়ে বসলেন, হাসি মুখে বললেন, এইটা আর কি মামলা? একটা মামলা ছিল মেয়ে ঘটিত। ফিকশন তার কাছে কিছুই না।
আপনি স্যার লিখে ফেলেন। এই বয়সে কি আর লেখা সম্ভব হবে? কিছু পড়তে গেলেই চোখে স্ট্রেন পড়ে। আপনি বলবেন, আমি লিখব। হাসান সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি নিজেই বের হলেন খাতা কিনতে। রাতে টেলিফোন করলেন ছেলেকে। একটা অস্বাভাবিক ঘটনা। ওসমানের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। পুত্রকন্যাদের খোঁজ খবর রাখাকে তিনি চারিত্রিক দুর্বলতা মনে করে। ওসমান নাকি? জি। কি ব্যাপার? ব্যাপার কিছু না। তুই আছিস কেমন? ভালো। আপনার শরীর কেমন? শরীর ভালোই। কোনো দরকারে টেলিফোন করেছেন কি, না এমনি? তোর কাছে আমার আবার কি দরকার? এমনি করলাম। আচ্ছা শোন, বিথি মেয়েটাকে তোর কেমন লাগে? আমার সেক্রেটারি। দেখেছিস তাকে? না দেখিনি, শুনেছি মিলির কাছে। এই বাড়িতে সে এখন থাকে। নিডি মেয়ে। বিয়ে হয়েছিল, হাজব্যান্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। ও, তাই নাকি? আমার এখানে থাকে বলে তোরা আবার কিছু মনে করিস না তো? না, কি মনে করব? আচ্ছা, রাখলাম। ফয়সাল সাহেব হৃষ্টচিত্তে ঘুমোতে গেলেন এবং তার কিছুক্ষণ পরেই খবর পেলেন টগরের ডিপথেরিয়া হয়েছে বলে ডাক্তাররা সন্দেহ করছে। তাকে একটা ক্লিনিকে ভর্তি করার জন্য নেওয়া হচ্ছে। ফয়সাল সাহেবকে দেখে মনে হলো না এই খবরটি তাকে বিচলিত করেছে। বিথিকে বললেন, গাড়িটি ঠিক করা দরকার। কখন কি দরকার হয় কালকে আমাকে মনে করিয়ে দিও তো। টগরকে ভর্তি করা হয়েছে একটা ক্লিনিকে। ঝকঝকে তকতকে একটা বাড়ি। হাসপাতাল মনেই হয় না, রুগী টুগিও নেই। ৩ নম্বর রুমে একটি মাত্র পেশেন্ট। সেও খুব হাসি খুশি, অল্প বয়সী একজন তরুণী। প্রথম মা হব। সকালবেলা ব্যথা উঠেছিল, সবাই ব্যস্ত হয়ে নিয়ে এসেছে। ডাক্তার বললেন ফলস ওয়েই। স্বামী ভদ্রলোক নার্ভাস প্রকৃতি। সেই স্ত্রীকে বাড়ি ফিরে নিতে রাজি নয়। রাতটা এখানেই রাখতে চায়। সে পরিচিত অপরিচিত সবাইকে সিগারেট দিচ্ছে এবং স্ত্রীর ব্যথা ওঠার ব্যাপারটি বলছে। তার মূল বক্তব্য হচ্ছে, দরকারের সময় কাউকে পাওয়া যায় না। তার নিজের গাড়ি আছে, আত্মীয় স্বজনদেরও গাড়ি আছে, কিন্তু তার স্ত্রীকে আনতে হলো রিকশায়। এর নাম ভাগ্য। ওসমান সাহেব পৌঁছালেন রাত 11টায়। ওয়েটিং রুমে অপলা বসে আছে, আর কাউকে দেখা গেল না। বারান্দার সোফায় এক বুড়ো ভদ্রলোক গা এলিয়ে পড়ে আছে। অপলা বলল, দুলা ভাই, আপনার এত দেরি কেন হলো? ওসমান সাহেব সহজ স্বরে বললেন, পিজিতে গিয়েছিলাম। তোমরা কোথায় আছো কেউ বলতে পারল না। বুঝলেন কি করে আমরা এখানে? তোমাদের বাসায় গিয়েছিলাম। রানুর খালার কাছ থেকে ঠিকানা আনলাম। টগর কেমন আছে? ভালো আছে, ভয়ের কিছু নেই, ঘুমোচ্ছে। আপনি ভেতরে চলে যান, আপা সেখানে আছে, ২ নম্বর রৌ। তার সঙ্গে আর কে আছে? আর কেউ নেই, যান আপনি ছেলেকে দেখে আসুন। তিনি সিগারেট ধরালেন এবং বেশ অবাকে লক্ষ্য করলেন, অসুস্থ ছেলের জন্য যেরকম আবেগ অনুভব করার কথা সেরকম তিনি করছেন না, কিংবা হয়তো এই ক্লিনিকটি মনের ওপর চাপ ফেলতে পারছে না, হাসপাতালে যেরকম চাপ ফেলে। ওসমান সাহেবের পানির তৃষ্ণা হচ্ছিল। এখানে পানি কোথায় পাওয়া যাবে কে জানে। অপলা বিরক্ত স্বরে বলল, দাঁড়িয়ে আছেন কেন? যান, আপা একা আছে। তুমি এখানে বসে আছো কেন? এমনি, আমার ভালো লাগছে না। অপলা অন্যদিকে মুখ ফেরালো। ঝগড়া টগড়া কিছু হয়েছে নিশ্চয়ই। মেয়েরা অদ্ভুত অদ্ভুত সময়ে ঝগড়া করতে পারে। এই ক্লিনিক বিত্তবানদের জন্য। বেশ বড় বড় রুম, জানালায় সুন্দর পর্দা, প্রশস্ত বেডে ফোমের তোষক। ওসমান সাহেব দেখলেন টগর কাত হয়ে ঘুমোচ্ছে। তার মুখ অস্বাভাবিক বিবর্ণ, গায়ে ধবধবে সাদা এক চাদর। সাদা চাদর সবসময় মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়।
ওসমান সাহেব মনে মনে ঠিক করলেন রানুকে বলবেন চাদরটা বদলে দিতে। রানু খুব ভয় পেয়েছে। সে বসে আছে টগরের মাথার কাছে। কিছুক্ষণ পরপরই টগরকে ছুঁয়ে দিচ্ছে। টগর বেঁচে আছে এ ব্যাপারে সে যেন নিশ্চিন্ত হতে চায়। রানুর চোখের নিচে কালি পড়েছে। সে কাঁপছে অল্প অল্প। এতটা ভয় পাওয়ার মতো সত্যি কি কিছু হয়েছে? টগর তো ঘুমোচ্ছে বেশ স্বাভাবিকভাবে। ওর সমস্ত মুখে যন্ত্রণার কোনো ছাপ নেই। কোথায় যেন পড়েছিলেন শিশুদের মুখে শারীরিক কোনো কষ্টের ছাপ পড়ে না। ওসমান সাহেব মৃদু স্বরে বললেন, ও কেমন আছে? ভালো, ঘণ্টাখানেক আগে ঘুমিয়েছে। গায়ে জ্বর আছে? আছে। তিনি টগরের কপালে হাত রাখতেই সে কেঁপে উঠল, যেন বুঝতে পারছে অপরিচিত কারো স্পর্শ। এ হাত মায়ের হাত নয়। বেশ জ্বর তো গায়ে। হ্যাঁ, 12টার সময় আরেক ডোজ ওষুধ করবে। ওসমান সাহেব ইতস্তত করে বললেন, ক্লিনিকের কাউকে বলো সাদা চাদর বদলে একটা রঙিন চাদর দিতে। কেন? এমনি বলছি, কারণ নেই। রানু কাঁপা গলায় বলল, কারণ নিশ্চয়ই কিছু আছে, তুমি বলো। সাদা চাদর মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। রানু কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে টগরের গায়ের চাদর তুলে ফেলল। ওসমান সাহেব শান্ত স্বরে বললেন, এত ভয় পাচ্ছ কেন রানু? ভয়ের কিছু নেই। তুমি কি করে বুঝলে ভয়ের কিছু নেই? তিনি এ প্রশ্নের জবাব দিতে পারলেন না। কিন্তু রানু তাকিয়ে আছে আগ্রহ নিয়ে। সে একটা জবাব চায়। বলো, কি করে বুঝলে ভয়ের কিছু নেই? আমার মন বলছে, দেখবে ও সকালের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। রানু বলল, 12টা বাজতে কত দেরি বলো তো? 15 মিনিট। হলঘরে একজন নার্স আছে, তাকে খবর দাও। 12টার সময় ওষুধ দিতে হবে। আর শোনো, তুমি কি আত্মীয় স্বজন সবাইকে খবর দিয়েছ? না, কাউকে কিছু বলিনি। সবাইকে বলো, দরকার আছে কোনো? আছে, নয়তো পরে সবাই রাগ করবে। কথাটা মিথ্যে নয়। এদেশে অসুখ বিসুখ সামাজিক ব্যাপার, যথাসময়ে সবাইকে জানাতে হয়। কেউ যেন বাদ না পড়ে। তাকে খবর না দেওয়ার মানে হচ্ছে তাকে দাম দেওয়া হয়নি, তুচ্ছ করা হয়েছে। ওসমান সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। নার্সকে দেখা গেল ট্রেতে পরে ওষুধপত্র সাজিয়ে নিয়ে আসছে। ক্লিনিকটিকে মনে হচ্ছে ভালোই। ঘড়ি ধরে সব হচ্ছে। 12টা বাজতে 5 মিনিট বাকি আছে এখনো। নার্স মেয়েটি মধ্যবয়সী, গায়ের রং শ্যামলা, কিন্তু ধবধবে সাদা শাড়ির জন্য তাকে কালো দেখাচ্ছে। ভালোই লাগছে, মেয়েটির মধ্যে মামা ভাব আছে। ওসমান সাহেব হাসি মুখে তাকালেন। মেয়েটি বিরক্ত গলায় বললে, এত মানুষ কেন এখানে? শুধু একজন থাকবে, ওয়েটিং রুমে অপেক্ষা করে। ক্লিনিকের নিয়ম কানুন মানতে হবে তো। মেয়েটির গলার স্বর পুরুষালী, কথা বলার ভঙ্গিটিও বাজে। ওসমান সাহেব ওয়েটিং রুমে চলে এলেন। অপলাপ বেটির মতো একটা লোকের সঙ্গে হেসে হেসে কথা বলছে। লোকটির হাতে একটা জ্বলন্ত সিগারেট। সে হাত মুঠো করে অদ্ভুত ভঙ্গিতে সিগারেট টানছে। ওসমান সাহেব এগিয়ে আসতেই সে হাসি মুখে বললেন, সালাম আলাইকুম স্যার, আব্দুল মজিদ আমার নাম, পিডিবিতে কাজ করি। ভদ্রলোকের গলার স্বর এমন যেন দীর্ঘদিনের পরিচয় তাদের। ওসমান সাহেব অস্পষ্টভাবে হাসলেন। আপনার কথা শুনলাম স্যার, ওনার কাছে, বিখ্যাত সাহিত্যিক। আপনাদের সঙ্গে দেখা হওয়া ভাগ্যের কথা। সিগারেট নেন স্যার। ওসমান সাহেব সিগারেট নেহ। মজিদ দামি একটা লাইটার বিদ্যুৎ গতিতে বের করল। হাসি মুখে বলল, আপনার নাম শুনেছি, লেখা পড়ি না। আউট বই পড়ার আমার অভ্যাসটা। আমি খুবই লজ্জিত। লজ্জিত হবার কিছু নেই, পড়ার অভ্যাস অনেকের নেই, অনেকে সময়ও পায় না। আমার স্ত্রী অবশ্য খুব বই পড়ে, রাত দিন গল্পের বই নিয়ে আছে। আমাকে রাতে পড়ে শোনাতে চা।
যা মুসিবত, সারাদিন পরিশ্রম করে রাতে একটু ঘুমাবো তা না, গল্প শোনো। অন্য মানুষের জীবনের বানানো গল্প শুনে কোনো লাভ আছে স্যার? বলেন। না, লাভ আর কি? এই তো এই তো আপনি স্বীকার করলেন, অনেস্টলি অ্যাডমিট করলেন, নিজে সাহিত্যিক হয়েও করলেন। আপনি স্যার গ্রেট ম্যান। কপালা হাসছে মুখ টিপে। ওসমান সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। মজিদ ক্রমাগত কথা বলে যেতে লাগলো। তার স্ত্রীর ব্যথা কিভাবে উঠল, কত ঝামেলা করে আসতে হলো এখানে, এসে দেখা গেল ফলস ব্রেক। আসার সময় আত্মীয় স্বজন কাউকে খবর দেওয়া হয়নি, এখান থেকে টেলিফোন করারও পাইনি, কারণ সবকিছু মনে থাকে কিন্তু টেলিফোন নম্বর মনে থাকে না। একটা কালো ডায়েরিতে সব নম্বর লেখা আছে, কিন্তু তাড়াহুড়ার জন্য সে ডায়েরিটাই আনা হয়। অপলা বলল, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তার নিশ্চয়ই মনে আছে। মেয়েদের এসব জিনিস খুব মনে থাকে। মজিদ প্রায় লাফিয়ে উঠল। দ্যাটস রাইট, এক্ষুনি যাচ্ছি। অপলা বলল, ভদ্রলোক মাথা ধরিয়ে দিয়েছেন, অবশ্য খুব সরল টাইপের মানুষ। তার জীবনের পুরো হিস্ট্রি আমাকে বলেছে। আপনার উপন্যাসের জন্য একটা চমৎকার ক্যারেক্টার, ঠিক না দুলাভাই? ওসমান সাহেব সহজ স্বরে বললেন, খুব কমন ক্যারেক্টার। এই জাতীয় মানুষ প্রচুর আছে আমাদের চারপাশে। এছাড়া এদের তুমি যতটা সরল মনে করছো ততটা না। এদের অনেকেই বোকার একটা মুখোশ পরে থাকে, এই মুখোশ দিয়ে প্রচুর মিথ্যা কথা বলে, সেগুলোকে তখন আর মিথ্যা বলে মনে হয় না। অপলা তাকিয়ে রইল। ওসমান সাহেব বললেন, তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই না? বিশ্বাস করব না কেন, করছি। না, করছো না। এই লোকটির কথাই ধরো, সে যে মিথ্যা বলেছে তা কি টের পেয়েছ? সে আবার কি মিথ্যা বলল? ওই যে বলল আত্মীয় স্বজনদের খবর দিতে পারেনি, এটা মিথ্যা। আমি এসে দেখি এখানে এক গাদা লোকজন, সে সবাইকে সিগারেট দিচ্ছে। ঔপন্যাসিকরা খুব ভালো ডিটেকটিভ হতে পারে বোধ হয়, এরা সবকিছু খুব তলিয়ে দেখে, ঠিক না দুলাভাই? ওসমান সাহেব একটু অস্বস্তি বোধ করলেন। তার নিজের কাছে মনে হলো অপলাকে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে তাকে ইমপ্রেস করা, এ বালিকাটিকে মুগ্ধ করবার একটা গোপন ইচ্ছা। ইচ্ছা কি তার অবচেতন মন বাসা বেঁধে আছে? কেন আছে? অপলা, জি? এখানে টেলিফোন আছে? অফিসে আছে, 2 টাকা করে দিতে হয়। এরা ভালো বিজনেস শুরু করেছে। আমি কি আসবো আপনার সঙ্গে? এসো। আপাত সঙ্গে থাকতে চেয়েছিলাম, নার্স এক গাদা কথা শুনিয়ে দিল। ইচ্ছে হচ্ছিল একটা চর দিলে না কেন? অপলা অবাক হয়ে তাকালো। ওসমান সাহেবের গলার স্বরে কোনো রসিকতা নেই, তিনি সত্যি সত্যি জানতে চান। অপলা মৃদু স্বরে বলল, আপনি, লোকটি খুব অদ্ভুত। তাই কি? হ্যাঁ। রাত 1:30টায় টেলিফোন করা বিরক্তিকর ব্যাপার, বারবার রিং হবে, কেউ ধরবে না। তারপর যখন ধরবে তখন ভয়ার্ত স্বর বের করবে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ব্যাখ্যা করার পরও বুঝতে চাইবে না, আবার বলতে হবে। মধ্যরাতের সুসংবাদ দিয়ে কেউ ফোন করে না, কিন্তু আশ্চর্য, রিং করা মাত্রই মিলি ধরল এবং সহজ স্বরে বলল, কাকে চায়? মেলি নাকি? কি ব্যাপার ভাইয়া? তুই এখনো ঘুমোসনি? না, রাতে তো আমার ঘুম হয় না। ঘুম হয় না মানে? হয় না মানে হয় না, মাঝে মাঝে ঘুমের ওষুধ খাই। তুমি এত রাতে কি জন্য ফোন করেছ? টগরের শরীরটা খারাপ, ডিপথেরিয়া, তবে একটা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মিলি তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই কথাটা তুমি এত পরে বলছ কেন? ঠিকানা কি বলো, আমি এক্ষুনি আসছি। আসার দরকার নেই, ও ভালোই আছে। তোমাকে ঠিকানা দিতে বলছি, তুমি ঠিকানা দাও। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের দূরে কোথাও, পর্ব 3। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন।
পাশে থাকুন, গল্প শোনো।